বড়দাচরণকে দেখেই বলে উঠল, হরি বলো ভাই, হরি ছাড়া গতি নাই। কে? আজকে গপ্পলেনে আপনারা শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বড়দাচরণ। গল্পটি প্রথম প্রকাশ পায় পৌলমী সেনগুপ্তর সম্পাদনায় পূজা বার্ষিকী আনন্দমেলা গল্প সংকলনে। গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার, গল্পে বড়দাচরণের ভূমিকায় অনিরুদ্ধ, চাক্কুর ভূমিকায় সৌরভ এবং অন্যান্য চরিত্রে অসিত, অদিতি, তমালিকা, সৌভিক, অনিরুদ্ধ এবং গল্পের প্রচ্ছদ অলঙ্করণে আমি অঙ্কনশ্রী হালদার। সাউন্ড রেকর্ডিং এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বড়দাচরণ। গোয়েন্দা বড়দাচরণ একটা লাউ চোরের কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন। কে বা কারা পরশুদিন নপাড়ার মোক্ষদা দিদিমার ঘরের চাল থেকে একটি নধর লাউ চুরি করে নিয়ে গেছে। মোক্ষদা দিদিমার নাতি নাড়ুগোপাল বাইরে চাকরি করে। সে বড় লাউয়ের ডাল খেতে খুবই ভালোবাসে। নাতির জন্য লাউটা খুব যত্নেই রেখেছিলেন দিদিমা। আজকালের মধ্যেই নাড়ুগোপালের আসার কথা ছিল, কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি গেছে। দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন বড়দাচরণের কাছে। ও বাবা বড়দা, আমার সাধের লাউ উদ্ধার করে এনে দাও, আমার লাউ। ও বাবা, বাবা গো, আমার লাউ, আমার লাউ। সেই থেকে বড়দাচরণের ঘুম নেই, খাওয়া নেই, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারা দিন আতস কাজ হাতে করে মোক্ষদা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন তন্ন করে ক্লু খুঁজছেন। তারপর বাড়ি এসে সারাদিন বসে ভাবছেন, কাগজে কলমে কি যেন লিখছেন, আর মাঝে মাঝে বাবা না, হচ্ছে না। গোছের কথা বলছেন আপন মনে। বড়দাচরণের বয়স ৩০-৩২ হবে। বাড়িতে বুড়ি মা আছেন, আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাক্কু আর তার পোষা নেড়ি কুকুর ডঙ্কি। বড়দাচরণ কিছুটা মোটাসোটা মানুষ, ডন বৈঠক করা শরীর। ভাগ্নে চক্ষু রোগা হলেও জুডো জানে। ডঙ্কি খুব ভালো ঘেউ ঘেউ করতে পারে। চাক্কু এসে বারবার খোঁজ করে যাচ্ছে। মামা, কিছু ভেবে পেলে? বড়দা খুবই অন্যমনস্কভাবে বললেন, বোঁটা দেখে তো মনে হয় লাউটা বেশ বড় সড়ই ছিল। তা ছিল। লাউটার বোঁটা কেটে নেওয়া হয়নি, মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে। ঠিক ধরেছ। টিনের চালের উপর একটা বড় লাউকে মুচড়ে বোঁটা ছিঁড়ে নেওয়া হলো, অথচ কোনো শব্দ হয়নি। মোক্ষদা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমার সে রাতে ভালো ঘুম হয়নি। শব্দ হলে তার টের পাওয়ার কথা। চাক্কু চিন্তিতভাবে বলল, সে ঠিক, তবে মোক্ষদা দিদিমা আবার কানে একটু খাটো কি না? সেটাও ভাবছি। এই সময় বাইরের ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল। কি একজন চেঁচিয়েও বলল, চাক্কু ছুটে বাইরে গেল। একটু বাদে একজন বেশ ভালো চেহারার লোক ঘরে ঢুকেই বললেন, বড়দাবাবু, একটা মার্ডার কেস। বড়দাচরণ গম্ভীরভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন, ডিটেলস বলুন। আমার পোষা কাকাতুয়াটাকে আজ সকালে তার দাঁড় থেকে মৃত অবস্থায় ঝুলে থাকতে দেখা গেছে। বড়দাচরণ ভ্রু কুঁচকে বললেন, এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন? খুবই স্বাভাবিকভাবে। ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন,
পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোভ। সে প্রায়ই বলতো, অম্বুজাক্ষ, তোমার কাকাতুয়াটা বড় চমৎকার হরির নাম করে হে। তখন থেকেই ওর মতলব আমার ভালো ঠেকেনি। আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি। আমার মনে হচ্ছে জলে বা খাবারে বিষ মেশানো আছে। বরদাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন, পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন, আতস কাঁচ, দড়ি, ক্যামেরা এবং কি ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন। চাক্কু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন। তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন, অম্বুজাক্ষ বাবু, কেসটা অত সরল নাও হতে পারে। রামচন্দ্রবাবুর যেমন মোটিভ থাকতে পারে, আবার কাকাতুয়াটাও সুইসাইড করতে পারে, কিংবা এর পেছনে হয়তো আরও অনেক গভীর চক্রান্ত হয়েছে। বেরোবার সময় বরদাচরণের মা ডেকে বললেন, বড়দা, দুটি পান্তা ভাত খেয়ে যাবি না? কে শোনে কার কথা? বরদাচরণ বেরিয়ে পড়লেন। দেখ, এই ছেলেটাকে নিয়ে আর পারাই যায় না। অম্বুজাক্ষ বাবুর বাড়িটা বেশ বড়। পিছনে একটা ঢাকা দরদালানে অনেকগুলো খাঁচা, তার দ্বারে বিস্তর পাখি চেঁচামেচি করছে। বরদাচরণ কাকাতুয়ার দাঁতটা ভালো করে দেখলেন। পাখিটা পায়ে বাঁধা শিকল থেকে তখনও ঝুলছে। দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাপলি ছোলা। একটা ছোলা তুলে নিয়ে পিছনের উঠোনে ছুঁড়ে দিলেন বরদাচরণ। একটা কাক সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল। কিছুক্ষণ বরদাচরণ কাকটাকে লক্ষ্য করলেন। না, কাকটা মরল না, তার অর্থ ছোলায় বিষ নেই। জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বরদাচরণ এদিক ওদিক তাকিয়ে অম্বুজাক্ষ বাবুদের পোষা কাবলি বিড়ালটাকে একটা কাঠের বাক্সর উপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে। অম্বুজাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগে বরদাচরণ বিড়ালকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখগহ্বরে ফেলে দিলেন। বিড়ালটা বার করে খুব আপত্তিকর শব্দ করলো বটে, কিন্তু মরল না। বরদাচরণ গম্ভীরভাবে বললেন, ওদিকে অম্বুজাক্ষ বাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন, গায়ে হাতে বড্ড ব্যথা। ওদিকে চাক্কু ডঙ্কির বকলস ধরে বাড়ির চারিদিক ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল। হঠাৎ সে দৌড়ে এসে বরদাচরণের কানে কানে বলে গেল, মামা, মামা, লাউয়ের খোসা মামা। রামচন্দ্র বাবুর বাড়ির পিছন দিকে লাউয়ের খোসা পড়ে আছে মামা। বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন। বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন। বরদাচরণকে দেখে যেন একটু চমকে উঠলেন। আরে আসুন আসুন বড়দা বাবু, বিখ্যাত লোকেদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্য। বরদাচরণ বসলেন। স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি। রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন, ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব। আমার উঠোনের নারকেল গাছ থেকে কাল রাতে 6টা নারকোল কে বা কারা চুরি করে নিয়ে গেছে। খুবই রহস্যময় ব্যাপার। বাইরে থেকে কারো পক্ষে উঠোনে আসা খুবই শক্ত। তবে বলে রামচন্দ্রবাবু খুব ইঙ্গিতপূর্ণভাবে চুপ করে গেলেন। বরদাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন, কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু? না, গোপন করে লাভ নেই। আপনার চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব? বলেই ফেলি। বলে গলাটা নিচু করে বললেন, পাশের বাড়ির ওই অম্বুজটা মহা নারকোলখোর। দুবেলা নারকোল খায়, বড়া করে খাচ্ছে, নাড়ু বানিয়ে খাচ্ছে, মুড়ি দিয়ে খাচ্ছে। অমন নারকোল খেতে আমি কাউকে দেখিনি।
প্রায় সময়ই আমাকে বলে, রামচন্দ্র বাবু, আপনার গাছে বিস্তর নারকোল হয়েছে দেখছি। আমার সন্দেহ কাল রাতে বরদাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন। একটু আগেই তিনি অম্বুজাক্ষবাবুকে গায়ে ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন। গায়ে ব্যথা তো হবেই, এই বয়সে যদি অত উঁচু নারকেল গাছে কেউ ওঠে তবে ব্যথা হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু খুঁজে পেতেও অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকোল বা নারকোলের ছোবড়া পাওয়া গেল না। এটাও রহস্যজনক, কারণ নারকোল খাওয়া যার নেশা তার বাড়িতে নারকোলের চিহ্ন খুঁজে না পাওয়াটাই খুবই অস্বাভাবিক। কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পিছনে চাক্ষুর কথা মতো লাউয়ের খোসা ঠিকই পাওয়া গেল, পরিষ্কার ক্লু। কিন্তু বরদাচরণ চট করে কিছু করেন না, অপরাধীকে সময় দেন, তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না। মোক্ষদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বরদাচরণ ভর দুপুরে দিদিমার বাড়িতে এলেন। প্রশ্নগুলো এই রকম: লাউয়ের রঙটা কীরকম ছিল, গাঢ় সবুজ না সাদাটে, লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা, বউটার কাছে এক জায়গায় একটা নখ বসানোর দাগ পাওয়া যাচ্ছে। রামচন্দ্র বাবুর বাড়ির পিছনের আস্তাকুর থেকে সব কটা লাউয়ের খোসা কুড়িয়ে এনে বরদাচরণ এর মধ্যেই এইসব অকাঠ্য চিহ্ন দেখতে পেয়েছেন। যখন মোক্ষদা দিদিমাকে যেটা করছিলেন বরদাচরণ, তখন হঠাৎ চাক্ষু এসে চুপি চুপি কানে কানে খবর দিয়ে গেল, মামা, মোক্ষদা দিদিমার ভাড়ার ঘরে 1 বস্তা নারকলের ছোবড়া আর 6টা খোসা ছাড়ানো নারকোল মামা। মাথাটা ঘুরে গেল বরদাচরণের। কেসগুলো খুবই জড়িয়ে যাচ্ছে, অসম্ভব জটিল হয়ে উঠেছে। মোক্ষদা দিদিমার বাড়িতে নারকোল গাছ নেই, তবে ছোবড়া বা নারকোল আসে কোত্থেকে? ওদিকে রামচন্দ্র বাবুর বাড়িতে চুরি যাওয়া নারকেল অম্বুজাক্ষ বাবুর বাড়িতে পাওয়া যায়নি। নারকোলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। ভাবতে ভাবতে বরদাচরণ উঠে পড়লেন, পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন 6টা চেম্বারে গুলি ভর্তি আছে কিনা। আছে। রাস্তায় পা দিতেই একটা গাড়ি সামনে ঘ্যাস করে থামল। গাড়ির ভিতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক। তিনি হাত জোড়ে করে বললেন, আসুন, বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হই। বরদাচরণ উঠলেন, চাক্কু আর ডঙ্কি উঠল সামনের সিটে। অচেনা ভদ্রলোক গলা নিচু করে বরদাচরণকে বললেন, একটা খুব রহস্যময় কাণ্ড ঘটে গেছে। কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে। খুব প্রিয় পাখি ছিল আমার। ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে ওপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব। কিন্তু বিপদ হলো, কাকাতুয়াটার মরদেহ একটা নাইলনের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই। কি সাংঘাতিক কাণ্ড বলুন তো! কেসটা যদি আপনি নেন। বরদাচরণ সবই টুকে নেন ডায়েরিতে, গম্ভীরভাবে বললেন, কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে, আশ্চর্য। বলে দুশ্চিন্ত বরদাচরণ বাড়ির সামনে নেমে গেলেন। দুপুরে খুবই অন্যমনস্কভাবে খেতে বসেছেন বরদাচরণ। কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না। লাউ, কাকাতুয়া, নারকেল সব জট পাকিয়ে যাচ্ছে মাথায়। তার মা বললেন, ও বড়দা, লাউ ঘন্ট দিয়ে আর 2টো ভাত মাখ। লাউ ঘন্ট কথাটা বরদাচরণের মাথার মধ্যে দু একবার ঢং ঢং করে উঠল। প্রায় তিনি লাউ ঘন্ট খান, কাজে বিস্মৃত হবার কিছুই নেই। হঠাৎ বরদাচরণ চমকে উঠলেন। লাউ ঘন্ট? লাউ এলো কোথা থেকে? আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি। মা বললেন, তুই আনবি কেন? কাল চাক্কু লাউটা হাতে করে এনেছে। ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে, তারা দিল। নিজের পাতের দিকে ভালো করে চেয়ে দেখলেন বরদাচরণ। লাউ ঘন্টের পাশে 2টো বড়া পড়ে আছে। উঠে গিয়ে আতস কাছে নিয়ে এসে বড়াটা নিবিষ্টভাবে দেখছেন। এমন সময় মা বললেন, দেখছিস কি? ও তো নারকোলের বড়া। 6টা নারকোল এনেছিল চাক্কু,
কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে, তার দুটো ভেঙে ওই বড়া করেছি। বরদাচরণ বাকি সময়টা ভাতে নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন। চাক্কু অনেক আগেই খেয়ে দিয়ে কোন মাস্টারমশাইয়ের বাড়িতে পড়া বুঝতে গেছে। বরদাচরণ পিস্তলার আতস কাছে নিয়ে ডঙ্কির শেকল ধরে ঘর থেকে বেরোলেন। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারিদিক। অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনল। সেখানে একটা সত্য কিনা দাঁড়ে জল জ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে। বরদাচরণকে দেখেই বলে উঠল, হরি বলো ভাই, হরি ছাড়া গতি নাই। বরদাচরণ টেপ রেকর্ডারটা নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন। হরি বলো ভাই, হরি ছাড়া গতি নাই। তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির চিন্তা করেছিলেন, ঠিক তেমনি এক চিন্তার চৌবাচ্চায় ডুবে থেকে বরদাচরণও লাউ, কাকাতুয়া আর নারকেলের রহস্যে মগ্ন রইলেন। তারপর আর্কিমিডিস যেমন ইউরেকা বলে লাফিয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন। সমস্ত রহস্যই তার কাছে এখন জল হয়ে গেছে। বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা মোক্ষদা দিদিমা লাউ চুরি করেছে সে একই লোক যে গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকের মৃত কাকাতুয়া হাত সাফাই করে অম্বুজাক্ষ বাবুর জ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনাম পরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলে, এবং সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্র বাবুর নারকেল গাছে 6টা নারকল গোপনে নামিয়ে নেয়, এবং একই অপরাধী প্রমাণ লোপাটের চেষ্টা এবং তদন্তকে বিভ্রান্ত করবার জন্য বরদাচরণকে রামচন্দ্র বাবুর বাড়ির পিছনে লাউয়ের খোসার সন্ধান দেয় এবং মোক্ষদা দিদিমার বাড়ির নারকলের ছোবড়া অস্তিত্বের কথা ফাঁস করে দেয়। বেশ রাত হয়ে গেছে, সবাই গভীর ঘুমে। বরদাচরণ পিস্তল হাতে নিয়ে চুপি সারি পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন। আবছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেঁষে শুয়ে চাক্কু ঘুমাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা বরদাচরণ। না, এক্ষুনি তিনি কিছু করবেন না। অপরাধীকে তিনি সব সময় আরও সুযোগ দেন, তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না, এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধের জালে ধরা পড়ে যায়। পিস্তল নামিয়ে গোয়েন্দা বরদাচরণ ফিরে এলেন নিজের ঘরে। তিনি এখন নিশ্চিতভাবে জেনে গেছেন কে অপরাধী। অপরাধী আর কেউ নয়, অপরাধী হলো গপ্পলেনে। আজকে আপনারা শুনলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গোয়েন্দা বরদাচরণ। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন কোনো গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।